This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপেন ওদেরকে হুমকি দিয়েছে। তোমার কাছে ৫,০০০। যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে, প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। আশা করি বুঝতেই পারছেন ঠোটকাটা স্পেশালে আজ শুরুতেই কি দেখাবো তার কিছু ইঙ্গিত দেখালাম। মাইকে পাড়ায় পাড়ায় শাসকের ভোট পাঁচালি বাজতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি ভোট পাঁচালি বলছি কথাটাকে, যাহা ভোট পাঁচালি তাহাই উন্নয়নের পাঁচালি। যুগটাই তো এখন নিজের ঢাক পেটানোর। 15 বছরের ফিরিস্তি এখন না দিলে আর কবে দেবে? গোটা বছরই দেয়, এখন আরো বেশি করে দিচ্ছে সরকার। দেখুন, এই জাহির করার মধ্যে হয়তো দোষের কিছু নেই, কিন্তু কি জাহির করছেন, ম্যাটার অফ ফ্যাক্টটা কি, কতটা উন্নয়ন হয়েছে তার সত্যিকারের হিসেব তো পাবলিক নেবে। উন্নয়নটা হয়েছে আমরা মানছি, কাদের হয়েছে? এই দিয়েছি সেই দিয়েছি কিচ্ছু বাকি রাখিনি। প্রশ্নের মুখে তৃণমূল শুধু যদি ভাতার কথা বলে না, তাহলে চটকে চটকে আলু ভাতে হয়ে যাবে। মানে ভাতায় 2 হাতময় শুধু ভাতা। 15 বছর সময়টা খুব কম নয়। এতটা সময় কোনো কিছু একরকম থাকতে পারে না এই বিশ্বে। উন্নয়ন হয়েছে আমরা মানছি, কিন্তু যদি গোটা রাজ্যের উন্নয়নকে 16 আনা ধরেন, তার সিকি ভাগ বা সিকি আনাও কি সাধারণ মানুষের ঘরে পৌঁছেছে? যারা উন্নয়ন ডিজার্ভ করেন, যাদের উন্নয়ন আগে করা দরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন বা বাংলার বাড়ি, একটা ঘর পেতে কত কাঠখড় পোড়াতে হয়, কত কাঠপানি দিতে হয়। বিজেপি বলে টিএমসি ট্যাক্স, তবু ঘর জুটবে কিনা নিশ্চিত নয় মানুষ। অথচ তৃণমূলের চুনোপুটি নেতারা পঞ্চায়েত সদস্য পর্যন্ত কেউ 3 তলা, কেউ 4 তলা পেল্লায় সব বাড়ি হাঁকিয়ে বসে আছেন। ঘর দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে আপনার এই সব নেতাদের। অস্ফুটে হয়তো অনেকে বলেই ফেলবেন যে আমরা এতকাল কি করলাম। ভাববেন না আমি গল্প ভাবছি। উন্নয়ন কারে কয় তৃণমূলের নেতাদের দেখলেই বুঝতে পারবেন। তার আগে চলুন খানিকক্ষণের জন্য বাঁকুড়ার একটা গ্রাম থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, রায়গড় গ্রাম জঙ্গলমহলের রাউতরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই রায়গড় গ্রাম। জঙ্গলমহলের জন্য আমাদের রাজ্যের শাসক বিশেষ প্যাকেজ চালু করেছে, বিশেষ প্যাকেজ। সেসব তো ঘোষণা, নিজের চোখে কি দেখছেন? ছিটে বেড়া দেয়াল। আজকের দিনে দাঁড়িয়েও এই সামনেই ভোট, ছেঁড়া ত্রিপলের ঘর, এগুলো জঙ্গলের ছবি দেখাচ্ছি, ভেঙে পড়া সুরকির ঘর। গোটা পাড়াটাই জনজাতি সিং সর্দারদের। কেউ সরকারি ঘর পাননি এখানে। কেন? সর্দারদেরও জানা নেই কেন পাননি তারা। ওই ত্রিপল ছেদা হয়ে গেছে, দূরে কাটিয়ে দিচ্ছে, তখন ওখানে আরও জল পড়ছে। তো কী করবো, একধারে থাকতে হবে যখন জল পড়বে। ভাঙা ঘর, খাটি রুটি খায়, জমি জায়গা নেই, এরকম অবস্থা। এরকম ঘর যদি পড়ে যায় আমরা জায়গা নিয়ে মরে যাবো তো। এই রায়গড় গ্রামের অধিকাংশ মানুষের মাটির বাড়ির এমনই অবস্থা যে তারা সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে কিভাবে বর্ষা শীত কাটান তা তারাই জানেন। বাড়ির একেবারে যে চালা, সেই চালার যে খড়, সেই খড় পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তার উপরে কোনো রকমে ছেঁড়া ত্রিপল দিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন এই রায়গড় গ্রামের বাসিন্দারা। দমে চাষাবাসার জমি জায়গা আছে, তাদের গাদা গাদা ঘর, বড় ঘর, ঘর ভাঙি ঘর করছে, দালান ঘর ভাঙছে আর ঘর করছে, আর আমাদের কিছুই নেই। আবাস তালিকায় এদের কারোরই নাম আসেনি। কতবার দরখাস্ত দিয়েছি, কোনোবারেই করে না। এবারও যদি না আসে তা কী করবো? ঢাকা ঝুঁকি নিয়ে মরবো, ছেলে পুলে নেই। যারা চাকরির লোক তারাই পাইছে তো। আর নাম লেখেও এসেছে, সেটাও নামও লেখাই এসেছে, সব কেটে দিয়েছে, কেটে অন্য লোককে দিয়ে দিচ্ছে। বলে কি বলে, হ্যাঁ ঘর ঢুকে গেছে, ঘর দেবো, হাই দেবো,
ওই সব কিছু বলতে থাকে। আর পরে কোথাও কিছু নাই, যারা নেতারা তারাই ভিতরে ভিতরে ঘর নিয়ে মেরে দিচ্ছে। তারা বলছেন ভোট এলেই রাজনৈতিক দলের কর্মীরা আসেন, শাসক দল থেকে বিরোধী দলের কর্মীরা আসেন, প্রত্যেকেই হাজার হাজার প্রতিশ্রুতি দেন, বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি, অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, কিন্তু ভোট পেরিয়ে গেলেই সেই প্রতিশ্রুতি কোথায় যেন ভেসে যায়। যার ঘর বাড়ি আছে, একতলা বাড়ি, দোতলা বাড়ি, তাদেরকেই ঘর দিয়েছে। কারা পাচ্ছে? যারা দিনের পর দিন তৃণমূলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলে যাচ্ছে এবং যাদের বাড়ির পর বাড়ি হচ্ছে। বলছি হাসছে, কিন্তু কাজে কোথায় হচ্ছে? আপনারা এসে একবার দেখে যান যে কাদের প্রাপ্য, কারা পাচ্ছে কারা পায়নি। জঙ্গলমহল কেমন হাসছে দেখালাম আপনাদের। দেখুন, এই মানুষগুলোর কি অগ্রাধিকার পাওয়া উচিত নয় ঘরের ক্ষেত্রে, পাকা ঘর পাওয়ার ক্ষেত্রে? যাদের একটা ঘর ছিল তাদের দুটো হয়েছে, তেলা মাথায় তেল পড়েছে, এটাই এই ফ্লোরে দাঁড়িয়ে রোজ বলার চেষ্টা করি। যার দিনের পর দিন যারা নিজেদের আখের গোছাতে তৃণমূল নেতাদের তৈলমর্দন করে গিয়েছেন, তারা বাড়ি হাঁকাতে পেরেছে। জঙ্গলমহলে জনজাতি খেটে খাওয়া এই সিং সর্দার মানুষগুলো কেন ঘর পেল না? কেন ওই ঘর গ্রামে ঢুকে আমাদের ক্যামেরা একটাও এমন বাড়ি দেখাতে পারলো না যে বাড়িটা দেখিয়ে সরকারের সুখ্যাতি করা যায়? কেন আমরা পারলাম না? তার কারণ নেই ওই গ্রামে এরম ঘর। শাসক সুপ্রিমোর কাছে এর কোনো খবর আছে বা জবাব আছে? আপনার কাছে যখন আমি জানতে পারলাম, আমি নিজে জিনিসটা খতিয়ে দেখব যে তাদেরকে সেই নাম্বারে তারা যাতে যোগাযোগ করে, তারা যাতে ফোনটা করে সেখানে রেজিস্ট্রেশনটা করাতে পারে। একসাথে এত মানুষকে পাইয়ে দেওয়া সঙ্গে সঙ্গে সম্ভব নয়। সমস্ত মানুষ যাদের বাড়ি নেই তাদের নিশ্চয়ই মাথার উপর ছাদ হবে, এটা আমরা আশ্বাস দিতে পারি। নেতাদের আশ্বাস শুনে শুনে এই সিং সর্দাররা একদম ক্লান্ত, কেউ কথা রাখেনি। এদের ঘর কিছুতেই হচ্ছে না, হয়নি এবং হচ্ছেও না। তৃণমূল নেতা টিনের চালা থেকে প্রায় প্রাসাদ বানিয়ে ফেলেছেন, দেখাবো এবার। তাহলে উন্নয়নটা কাদের ঘরে পৌঁছেছে? একটা নজির দেখুন, শিলিগুড়ির রাজু মণ্ডলের অস্থায়ী চাকরি, পাম্প অপারেটর, তার মাসে 10,000 টাকা উপার্জন। মানে উপার্জন বলবো না, তিনি হাতে এই কর্মসূত্রে পান 10,000 টাকা, অন্য উপার্জন তো আছেই। সেই রাজুর উত্থানের কাহিনী একেবারে রূপকথার কাহিনীর মতো। টিনের চালা থেকে 3 তলা পাকা বাড়িতে উঠে এসেছে রাজু। 10,000 টাকায় আজকাল সংসারই চলে না। কোনো ভ্যালু আছে 10,000-এর? আপনি বলুন তো। সেখানে বাড়ি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজু পারলেন কি করে এই বাড়িটা বানাতে? সিন্ডিকেট চালাও, সামান্য পাম্প অপারেটর, মাত্র 10,000 টাকা মায়না, এত বড় অট্টালিকার মতো বাড়ি কি করে হয়? আমার নিজের বাবার সম্পত্তি বিক্রি করে বাড়ি বানিয়েছি। বাবার সম্পত্তি আছে, আপনারা বিয়ে না? হ্যাঁ, আমি স্ত্রী। আমার শ্বশুরের সম্পত্তি আছে, যারা মানুষের জমি দখল করে আছে ওদেরও 4 তলা বাড়ি আছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, ওরা যে বাড়িটায় থাকে না ওটাও লোকের জমিতে বাড়ি বানায় আছে, ঠিক আছে? আর আমার শ্বশুরের অনেক সম্পত্তি আছে। হ্যাঁ, সম্পত্তি বেচে তিনি সম্পত্তি করেছেন মানে রাজু। তবে এটা পৈতৃক সম্পত্তি নয়, তারা যাই বলুন, সরকারি সম্পত্তি। ডাবগ্রাম, ফুলবাড়ি, পোড়াঝাড়ে গেলে শুনতে পাবেন এই রাজু মণ্ডলের ইতিকথা। তিনি মহানন্দার চর অবলীলায় বেচে দিয়েছেন, তাও আবার অনুপ্রবেশকারীদের কাছে। আমরা দেখিয়েছিলাম আপনাদের, সেখানে উড়ে এসে জুড়ে বসেছিল অবৈধ বাংলাদেশিরা। টাকা দিয়েছে তারা জমি পাওয়ার জন্য, মহানন্দার চর বেচে দিয়েছে। এই মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়েছে অনুপ্রবেশকারীদের এই রাজুই, অভিযোগ তাই। তাহলে বুঝতেই পারছেন তৃণমূল করলে, তৃণমূলের নেতা হলে কিভাবে টিনের চাল থেকে পাকা ছাদের পেল্লায় বাড়ি হয়। দেখুন, মানুষ তো তৃণমূলকে অনেক ভালোবেসে ভোট দিয়েছিল, দুবার মন্ত্রী করলো, দুবার ওখানে জিতে এলো এবং দীর্ঘদিন ধরে তারা তৃণমূলই ছিল। কিন্তু তাদের মধ্যে এত করাপশান শুরু হলো, নিজেদের মধ্যে মারামারি, এত পরিমাণ ভাগাভাগি শুরু হয়ে গেল যে ভাগাভাগির জন্য আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এসেছে। আমরা দেখেছি ওখানে জমির দালালি হচ্ছে সবচেয়ে বড় দালাল। নেতারা জেল খেটে এলো, তাদের নেতারা দেবাশিস প্রামাণিককে জেল খাটালো, গৌতম গোস্বামীকে জেল খাটালো, আপনার চুটকি জেল খেটে এলো। এখন দেখা যাচ্ছে রঞ্জিত। 2011-তে এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তৈরি হওয়ার পর এলাকার বাসিন্দারা তৃণমূলকে উজাড় করে ভোট দিয়েছিল। দুবার এই বিধানসভা থেকে জিতে মন্ত্রী হন গৌতম দেব। কিন্তু এই এলাকার তৃণমূল নেতাদের একটা বড় অংশ জমির কারবারে জড়িয়ে পড়েন। সরকারি জমি লুট, বেসরকারি জমির ক্ষেত্রে মালিকানা বদল এবং নদীর চর বিক্রি। সাহু, বালাসন, মহানন্দা
বিভিন্ন নদীর চর বিক্রির কারবারে জড়িয়ে পড়েন শাসক তৃণমূলের নেতাদের একাংশ। ভাঙা সাইকেল নিয়ে কেউ যাতায়াত করতো, দেখুন আজকাল গাড়ি। দেখবেন বড় বড় দোতলা তিনতলা বাড়ি, যাদের কোনো রকম বেড়া দিয়ে বাড়ি ছিল, দোতলা তিনতলা বাড়ি, হাতে সোনার চেন, গলায় সোনার চেন, তাদের আংটি দেখবেন সব আঙুলে আংটি ভর্তি। বাড়ি ঘরের অবস্থা দেখেছেন? প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি দেখবেন একটা না একাধিক গাড়ি, এবং সেই গাড়ি কিন্তু বিলাসবহুল গাড়ি। বারবার নেতাদের জড়িয়ে পড়া এবং তাদের বহিষ্কার করা বা কিছু ক্ষেত্রে পদক্ষেপ করা হলো, কারবার থামেনি, বরং অন্য নেতাদের একটা অংশ আবার জড়িয়ে পড়ছেন জমির কারবারে। এখানে যারা আছে শুধু রাজু নয়, শুধু একজন রাজুকে ধরলে তো হবে না। এক ধরনের আছে যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। তো আমরা এটার এক ধরনের নেতৃত্বরা আছে, তাদের নামগুলোই উঠে আসছে, যেটা আপনারা আমাদেরকে বলছেন। এবার এদের জন্যই তো আমরা বিপাকে পড়ছি। মুখ্যমন্ত্রী বসে অনেকবার বলেছেন, ওনার নলেজে আছে, কিন্তু উনি বারবার বলছেন ওখানে সিন্ডিকেট চলছে। তো সিন্ডিকেট চলছে আপনার জন্যই তো চলছে। আপনি তো বলেন 294টা বিধানসভায় আমার সমস্ত আঙুলের মধ্যে রয়েছে, আমি সব কিছু জানি। তাহলে আপনার নির্দেশেই তো এখানে চলছে, আপনি কিন্তু বারণ করছেন না। মনে পড়ছে নিশ্চয়ই গৌতম দেবকে প্রশাসনিক একটা বৈঠকে মুখ্যমন্ত্রী কি তীব্র ভর্ৎসনা করেছিলেন এই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে। কাক মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিলেন, যে কাক মেরে ঝুলিয়ে দাও অন্যদের শিক্ষা দেওয়ার জন্য। দলের নেতাদের উদ্দেশ্যেই প্রশ্ন তুলেছিলেন বেঁচে থাকার জন্য কত টাকা লাগে। কিন্তু বিলাসিতা, তার দলের নেতারা বিলাসিতায় এবং বৈভবে অভ্যস্ত হয়ে পড়েছেন। এটাই হচ্ছে ক্ষমতার মাখন। দল করতেও তো টাকা লাগে। তার দলেরই প্রাক্তন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি আজকে আবার 75 এবং 25-এর এই হিস্সার কথা বলেছেন এবং দলের মানে তার পুরনো দল তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন। কাটমানির ভাগ নিয়ে আগে বিজেপি বলতো এতদিন, এখন সেই ভাগের কথা বলছেন হুমায়ুন কবিরও। তিনিও তো এখন বিরোধী। তোপ দেখেছেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে। কিন্তু বিষয়টা কেমন জানেন? কাहीं पे निगाहें कहीं पे निशाना। দলের তিনি মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই, আমরা সেটাও জানি। তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা, সেই তোলাবাজির ভাগ বাটোয়ারা কিছু পাঠাতে হয়, কারণ 75 আর 25-এর রেশিও। টাকা তুললে 25 পয়সা ওখানে পাঠাতে হয়, আর 75 টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে খান। দেখুন, কাটমানি তো ওঠেই, শ্রমিকদের মজুরি থেকেও কাটমানি তুলছে শাসক দলের এক শ্রেণীর নেতা, দালাল তারা। ধূপগুড়িতে বস্তা পিছু 50 পয়সা কাটমানি নেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের ব্লক সভাপতি। শ্রমিকদের বিক্ষোভে শেষে মালিক পক্ষ জানিয়ে দেয় সরাসরি শ্রমিকদের হাতে মজুরি তুলে দেওয়া হবে। দেখুন, আমাদের 6.5 টাকা রেট ছিল, বলছে যে সুপারভাইজার ওখান থেকে 25 পয়সা, আর হচ্ছে 6 টাকা 25 পয়সা হচ্ছে পার লেবার পাবে পার ব্যাগে। তো আমরা ওদেরকে বলছি যে এটা আমরা ভুল করে বলছি, আমরা তো লোকজন ছিল না, বলতেছে রেট বেশি ছিল। ঠিক আছে, তোদের যে সুপারভাইজারই আমরা এক্সট্রা করে দিব, তোরা 6.5 টাকা করে লেবারকে দিই। আমরা 6.5 টাকা করে বিল করে দিছি লেবারকে। এখন কিছু লেবার বলতেছে 60 টাকা, 10 টাকা, 8 টাকা, এগুলো মানে কি বলবো, মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এইটা বলতেছে। লেবারদের ঝামেলা, সারদারদের ঝামেলা, এখানকার লোকের ঝামেলা। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি কি তাড়াতাড়ি খালি হোক। যারা আজকে শ্রমিক সংগঠন এখানে কাজ করছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূলের এই গোষ্ঠীবাজির কারণে শ্রমিকদের আজকে শ্রমিকদের স্বার্থের কথা তৃণমূল কংগ্রেস কোনোদিনও ভাবেনি, ভাবেও না। 60 টাকার রেট আমরা 6.5 টাকা পাইছি। 8 না কার কাছে আছে আমরা আজকে শুনবো, কার কাছে আছে পয়সাটা। কি করে মালিক পক্ষ বলেছিল 60 টাকা রেট লেবারের, সুপারভাইজার আলাদা। সেখানে হচ্ছে লেবার মালিক পক্ষ থেকে 60 টাকাই পেমেন্ট আনা হয়, কিন্তু এখানে লেবারকে পেমেন্ট করা হয় 6.5 টাকা। 50 পয়সা এখানে করেছে অস্থায়ীভাবে দায়িত্ব দুজনকে দেওয়া হয়েছিল, শাহজাহান এবং লতিফ, ওরাই করেছে। তাহলে 50 পয়সা করে কার পকেটে গেল? এটা নিশ্চয়ই আলম যেহেতু দায়িত্ব আছে ব্লক সভায়, তার পকেটে গেছে। তৃণমূলের এই তোলাবাজির কারণে শ্রমিকরা আজকে দিক বিভ্রান্ত হয়ে গেছে।